আজকে আমি কথা বলবো বাংলাদেশের মেয়েদের ডিভোর্স হলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেহেতু আমি একজন আইনজীবী, অল্প কেরিয়ার প্রায় 100+ আমি ডিভোর্স দিয়েছি, সেই এক্সপিরিয়েন্সের আলোকে কথাগুলো বলবো। বাংলাদেশে যখন কোনো ডিভোর্স হয়, সে ছেলে দিক বা মেয়ে দিক সবসময় ধরেই না হয় মেয়ের দোষে ডিভোর্স দেওয়া হয়েছে এবং মেয়েটা খুবই কলঙ্কিনী বলাই চলে। মেয়েটা আসলে কপাল খারাপ, এরকম অপয়া মেয়ে পৃথিবীতে আর নাই। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী শেষ, দ্যাটস ওয়াই আসলে ডিভোর্স হয়েছে। সে সে তার বাবা মার কাছ থেকে সেই কথাগুলো শোনে, সে তার পরিবারের পরিজনের কাছে সে কথাগুলো শোনে, এবং সে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী অনেকে তো তার সাথে ডিভোর্সি মেয়ে হিসেবে এমনভাবে কথা বলে সে একজন এলিয়েন, মানে পৃথিবীতে প্রথম তার ডিভোর্স হয়েছে। এমনও হয় তার আত্মীয়স্বজন সবাই বলে আমার বংশেই ১ম কোনো মেয়ের ডিভোর্স হইছে। মানে এই বিষয়টা এমন জানি, মানে একটা অভিশাপ স্বরূপ। এই যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় প্রেক্ষাপটের আলোকে আসলে সেই সময় মেয়েটা আসলে নিজেকে আসলে মনে করে যে আমিই মনে হয় বড় অপরাধী। সে অপরাধবোধটা তার জীবন থেকে শুরু হয়। যাই হোক না কেন, এত কিছুর পরও সবথেকে বড় সমস্যা হয় মেয়েদের ক্ষেত্রে ডিভোর্সের পরে যে সমস্যার সম্মুখীন হয় তখন হচ্ছে সে মানসিক চাপে ভোগে। কারণ একটা মেয়ে ডিভোর্সের আগে যেমন তার স্বামীর সংসারে শান্তিতে থেকেও ডিভোর্স দেয় না, আর শান্তিতে তো ডিভোর্স হয় না, তাই না? সেখানে ছেলে তাকে নেশাখোর থাকতে পারে, ছেলে তাকে মারধর করতে পারে, বা মেয়ে পরকীয়া আসক্ত হতে পারে, বা ছেলে পরকীয়া আসক্ত হতে পারে। যে কারণেই হোক না কেন, ওই মুহূর্তে সে ডিপ্রেশনে থাকে। সে এখন ডিভোর্স দিবে কি দিবে না, দেওয়া ঠিক হবে কি হবে না। এই একটা মধ্যস্থতার অবস্থা থেকে সে একটা ডিভোর্স দেয়। যখন সে ডিভোর্স দেয়, তার ডিভোর্সের পর আবার আরেকটা টেনশনে পড়ে। যদি সে পরকীয়াগ্রস্ত না হয় বা প্রেমিকের সাথে পালায় না যায়, তাহলে তখন সেক্ষেত্রে হয় কি, সেই ক্ষেত্রগুলোর কথা বলতেছি। সেক্ষেত্রে হয় কি, সে আসলে ডিভোর্স হয়েছে, এখন আমার কি হবে কি না হবে। ফ্যামিলি তাকে প্রথম দিকে হয়তোবা সাপোর্ট দেয়, সাপোর্ট দেওয়ার পরে তাকে অনেক ভালো ভালো কথা শোনায় তার বাবা মা। পরবর্তীতে কিন্তু পাড়া প্রতিবেশী তাকে এই জিনিসটা ভালোভাবে দেখে না। সেক্ষেত্রে অনেক সময় হয় কি, ডিভোর্সের পর সে তার বাবার বাড়িতে থাকতে পারে না। সে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে থাকে, কোথাও লুকাইয়া থাকে, কোনো একটা জায়গায়, অন্য একটা এলাকায়, অন্য একটা জায়গায় স্থানান্তর হয়। কাউকে বলতে পারে না সমাজে, কাউকে জানায় না। ১ম দিকে মেয়েদের অবস্থাটা এটাই হয় যে তারা নিজের নিকটস্থ আত্মীয়-স্বজনরা জানে না। তো এই যে লুকাইয়ে রাখা, কাউকে না বলে রাখা, বাড়িতে না যেয়ে থাকা, তার বাবা-মায়ের সাথে আ সাপোর্ট নিয়ে থাকার পরও তার মনে হয় যেন আমি একটা বিশাল একটা অপরাধ করে আসছি, আমি পালাইয়া আছি। এই যে পলাতক একটা তার ভিতরে ভাব আসে। এই যে ১ম দিকের সমস্যাটা এরকম তৈরি হয়। ২য় সমস্যা হচ্ছে যখন তার পরিবার-পরিজন বা আত্মীয়স্বজন যখন বিষয়টা জানে, আ বা তার বন্ধু-বান্ধবী জানে, "এই তো ডিভোর্স হলো ক্যারে?" এই যে উত্তরটা তার কাছে জিজ্ঞেস করে, উত্তরটা দিতে গিয়েছে আরেক বিব্রতবোধ, সমাজের যে সামাজিক কাঠামোর ভিতরে যে উত্তরটা দেওয়া তো সহজ না, সেই উত্তরটা দিতে গিয়ে সে আরেক বিব্রতবোধ পড়ে। কারণ তার কাছে মনে হয় আমি কোনো অপরাধ করে ফেলেছি। যে ডিভোর্সটাকে একটা ট্যাবু হিসেবে দেখা হয়। এই যে ট্যাবুর রোগে সে ভুক্ত হয়ে সে আসলে তার কাছে হয় জানি না, পরে বলব। এই যে একটা মনস্তাত্ত্বিক গেমের ভিতরে সে পড়ে যায়। নাম্বার ৩ হচ্ছে ডিভোর্স দেওয়ার পর তার যদি কোনো একটা ভুল হয়, কোনো কিছু হয়, দিন শেষে তার পরিবারও তাকে খোঁটা দেয় ডিভোর্সের দীর্ঘদিন পর। ১ম দিকে যে ফ্যামিলি তাকে বলেছিল না, তাকে আশ্বাস দিয়েছিল যে, "হ্যাঁ, আমরা তোর সকল দায়-দায়িত্ব নিবো। তোকে ওই ছেলের কাছ থেকে আন, তোকে আমি কোটিপতি ছেলের কাছে দিয়ে দেবো। তোকে আসলে তোর সকল সুখ-শান্তি দেখার দায়িত্ব আমার। তুই একবার চলে আয়।" এই যে বাবা-মা যে সাপোর্টটা দেয় না ১ম দিকে না? ৬ মাস, ১ বছর বা ২ বছর পরে এই বাবা-মা গুলোই তাকে তার বিপরীত অবস্থানে চলে যায়। যে অপয়া, অবাগ আ কুলাঙ্গার, হ্যান-ত্যান ত্যান যত আছে, কুলক্ষিনী-মুলক্ষিনী যা আছে বিভিন্ন দেশের ভাষায় বা আঞ্চলিক ভাষায় তাকে যত যা বলার বলে। ভাই তখন খোঁটা দেয়, মা খোঁটা দেয়। মা হয়তোবা খোঁটা কম দেয় কিন্তু কথায় বলতেছে, "আহারে তখন মা আর সরাসরি মেয়েকে বলে না, "আমি কি কপাল নিয়ে জন্মগ্রহণ করলাম যে আমার একটা এমন একটা মাইয়া দিল। কি এমন কপালে লিইখা আনছিলাম?" তখন মেয়ের মাকেই নিজে তখন দোষ দেয়। তখন মেয়ে কিন্তু নিজেকে অপরাধী ভাবা শুরু করে। সরাসরি বলতে পারে না বাবা-মা। তখন নিজেকে নিজের ভাগ্য নিয়ে কথা বলে। তখন মেয়ে নিজে, এর থেকে দুঃখ কষ্ট ওই মেয়ের জীবনে আর কিছু হয় কিনা জানি না। ভাইরা হয়তোবা সরাসরি বলে বা অন্য বোনরাও সরাসরি বলে। তখন আসলে তার জীবনের কষ্টের শেষ নাই। তার কথা শুনতে শেষ নাই। ১ম দিকে হয় কি, ডিভোর্সের পরে বিবাহর যখন কেন্দ্র আসে, মেক্সিমাম ক্ষেত্রে মেয়ের বিয়ে যদি ৬ মাসের মাথায় ডিভোর্স হয় বা ২ মাস, ১ মাস, ১৫ দিনের মাথায় ডিভোর্স আসে, তাহলে তার একটা ভালো একটা সম্বন্ধ আসে না। মেক্সিমাম সম্বন্ধ আসে। এখানে মেক্সিমাম বলতে 90 থেকে 95% এর কথা বলা হয়েছে যে সম্বন্ধ আসবে, মাস্ট বি বিবাহিত, এক বাচ্চার ছেলে, আ আরেক জায়গায় পরকীয়া করত, দ্যাটস ওয়াই ডিভোর্স হয়েছে। এই ডিভোর্সের কারণে তারা আসলে এখন বিবাহিত করতে বয়স বেশি।
এই ছেলেগুলোর সম্বন্ধ আসে। তখন হয় কি, মেয়েটা আরো ডিপ্রেস হয়ে যায় যে আমি মনে হয় ৬ মাসে বা ১৫ দিনের মাথায় অনেকে ডিভোর্স হয়, অনেকে ১.৫ মাসের মাথায় ডিভোর্স হয়ে যায়, বা ৭ দিনের সংসার বা ১৫ দিনের সংসার, বিবাহের টাইমটা ১ বছর হতে পারে। মাত্র ১৫ দিন সংসার করছে বা ১ মাস সংসার করছে। কিন্তু বিয়ের টাইমটা ৯ মাস বা ১ বছর বা ২ বছর হতে পারে। কিন্তু সংসার কিন্তু ১ মাসের। সেই মেয়েটা ভাবতেছে আমি ১ মাসে কি এমন অন্যায় করে ফেলেছি যে আমার জীবনে একটা বিবাহিত বা সাংসারিক ছেলে আসবে, যে ছেলের আসলে ২-১ টা বাচ্চা আছে। তারও তো একটা জীবন, শখ, তারও তো জীবন, যে আমি তো কুমারীর মতো। কিন্তু তখন সে নিজে ভাবে একজন যে মেয়েগুলার সারা জীবন বয়ফ্রেন্ড নিয়ে বারো-বাতারি থাকে, তাদের জীবনে ভালো বয়ফ্রেন্ড আসতে, ভালো একটা স্বামী আসে, বা একটা সিঙ্গেল ছেলের প্রপোজাল আসে। কিন্তু আমি শুধুমাত্র ১ মাস সংসার করছি। তো আমার জীবনে কেন এমন? তখন নিজের কাছে আরো নিজেকে অপরাধী মনে হয়। তখন নিজেকে আরো ডিপ্রেসড মনে হয়। আর সমাজ ব্যবস্থাটাই এমন। এই গেল এদের কথা। যাদের হচ্ছে বাচ্চা-কাচ্চা আছে, ১ টা বাচ্চা, ২ টা বাচ্চা আছে। আসলে সমাজে হয় কি, সমাজের নিয়মটা এমনই, যখন মেয়েরা আসলে ডিভোর্স হয়ে যায় তখন মেয়েরা কিন্তু তার বাচ্চাটাকে আর স্বামীর ঘরে রেখে যায় না। কারণ মায়েরা এমনই হয়, নিজের জীবনের থেকে তখন সন্তানের জীবনটা অনেক বেশি ভালোবাসে। নিজের জীবন জাহান্নামে গেছে, যাক আমার সন্তানকে জাহান্নামে রাখবো না, আমার সন্তানকে ভালো জায়গায় রাখবো, ভালো একটা লাইফ লিড দেবো। এই যে স্বাবলম্বী হিসেবে নিজে থাকতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু সন্তানকে আমি স্বাবলম্বী রাখবো, এই আশাটা নিয়ে সন্তানকে নিয়ে সে চলে আসে। সন্তানের প্রথম দিকের ভরণ পোষণের খরচটা তার নিজের বহন করতে হয়। তখন অনেক সময় সব মায়েদের কিন্তু আপনার যে ফিন্যান্সিয়াল সাপোর্টটা খুব ভালো থাকে না। কাদের ফিন্যান্সিয়াল সাপোর্ট অনেক খারাপ থাকে। দ্যাটস ওয়াই ওই সময় যে বাবার কাছ থেকে ১ম দিক থেকে সাপোর্ট পাইলো, পরবর্তীতে ওই যে সন্তানের যদি দুধ কেনার টাকাটা অনেক সময় থাকে না। অনেক সন্তানকে ভালো একটা স্কুলে পড়াবে সেই টাকা থাকে না। এমন একটা পজিশনে পড়ে সে নিজে কিছু না নিয়ে সন্তানের মুখের দিকে তাকায় শুধু সারাদিন কান্নাকাটি করে। দিন শেষে এই সন্তানের জন্য তারা মামলা করতে বাধ্য হয়। আ ফিন্যান্সিয়াল সাপোর্টের জন্য। কারণ বাবারা যখন ডিভোর্স হয়ে যায় না তেজের ঠালায়, আ তখন সন্তানকেও তারা খরচ দেয় না। দেয় তো না, দেয়ই না। আর মাকেও দেয় না। তা চিন্তা করো, ও আমার টাকায় দিব, তখন আমার সন্তানের টাকায় তুমি ভরণ-পোষণ করবা। নিজের আ যখন সৌন্দর্য বৃদ্ধি করবা বা নিজে খরচ করবা। এই চিন্তা করে না ছেলেরা টাকাগুলো দেয় না। দেয় না, ছেলেদেরও বিশাল রিজন আছে। কিন্তু দ্যাটস ওয়াই ওই মুহূর্তে ওই মেয়েটা বা ওই মাটা বা ওই নারী ডিভোর্স হওয়ার পর যে সমস্যার সম্মুখীন হয় না, এই সমস্যার সম্মুখীন কাউরে বলতে পারে না। ডিভোর্স হওয়ার পর সবথেকে বড় সমস্যা মেয়েরা পড়ে তার কুনজরে পড়ে সমাজের। কিরকম? সমাজে কিছু পুরুষ আছে, আমার থেকেও খারাপ পুরুষ আছে বা আমার মতো কিছু পুরুষ আছে, যারা আসলে ওই ডিভোর্সি মেয়েদের দিকে ফেসবুকে চ্যাটিং করছে। তারা মনে করে কি ডিভোর্সি মেয়ে মানেই তার ওপেন দরজা। তাদের কাছে যা চাইবো তাই পাবো। এমন সুযোগ নেওয়ার চেষ্টা করে যে তাদেরকে বিশাল স্বপ্ন দেখায়া সুযোগ নেওয়ার ট্রাই করে। কিন্তু সবই আসলে বুঝেন তো ভাই, ধান্দা। কিসের ধান্দা সেটা তো ভালো করে বুঝতে পারছেন। ওই মেয়েটাকে ভোগ করার ধান্দা। তাছাড়া তাদের জীবনে কিছুই থাকে না। তারা দেখে অনেকগুলা মানে শয়তানের চোখ তাদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে, আসলে রেহাই পাওয়ার এখান থেকে মেয়েরা পারে না। মেয়েরা আসলে তখন ওই মেয়েগুলো আসলে ভুল পথে পর্যায়ক্রমে পড়ে যায়। ডিভোর্স হওয়ার পর মেয়েরা সবথেকে বড়, মেক্সিমাম মেয়েরা ডিভোর্স হওয়ার পর যার বিয়ে হয়, তাদের ক্ষেত্রে সবথেকে বড়, যার প্রেম করে বিয়ে হয় তাদের সবচেয়ে বড় ভুল হয় কি জানেন? তারা ওই যে তাদেরকে ফেসবুকে চ্যাটিং-ম্যাটিং করে জানায় যে, "আমি না আসলে কুমারী একটা ছেলে।" এরকম করে প্রতারিত হয় তারা। এবং অনেক মেয়েরাই যারা আসলে প্রেম করে বিয়ে করে তারা জানে যে এই ছেলেটা আসলে কোনো বিয়েই নাই, প্রেমও করে না, ২-১ টা প্রেম করছে, ছ্যাঁকা খাইছে, মেয়েটা আশ্বস্ত তাকে বিয়ে করে। পরে জানে কি? ওই ছেলেটা ২ বাচ্চার বাপ। ঠিক আছে? এই যে একটা প্রতারিত হওয়ার ট্রেন্ডও চালু হয়েছে ডিভোর্স হওয়ার পর। ডিভোর্স হওয়ার পর একটা মেয়ে শুধুমাত্র এইখানেই ক্ষান্ত থাকে না। ডিভোর্স হওয়ার মেয়েটা এমনভাবে প্রতারিত হয় যে আসলে যদি কোনো জায়গায় বিয়ে হয়, ওই স্বামী ১ম দিকে হয়তোবা ১৫ দিন ১ মাস তাকে ভালো রাখে। পরবর্তী ওই স্বামী হয় তার ১ম স্বামীর থেকেও খারাপ। কেমন খারাপ? কথায় খোঁটা দেবে, শ্বশুর-শাশুড়ি খোঁটা দেবে, ননদ খোঁটা দেবে, পাড়া-প্রতিবেশী দিয়ে, "ও ওই সংসার খাইয়া আইছে, এই সংসারও খাইতে আসবে।" কথায় বলবে। ইভেন ওই যে স্বামীটা ১ম দিকে আশ্বাস দিচ্ছে না যে, "তোমাকে আমি ভালো রাখবো, তোমার সন্তানকে আমি ভালো রাখবো, তোমার জীবনের সকল দায়িত্ব আমি নিবো।" ওই স্বামীটাও তাকে বেশি খোঁটা দেয়। কথায়, "এখন বুঝতে পারছি তোমার আগের স্বামী তোমাকে কেন ভালো রাখে নাই। তোমাকে তোমার এই আচরণ, তুমি এত ক্যাটক্যাট করলে, এত ঝগড়া করলে।" দিন শেষে তো ওই নারীটা পারে না। কারণ কি? তার জীবনে এত পরিমাণ কষ্ট, ওই কষ্টটা সে আ কতক্ষণ চেপে রাখবে? ওই ১ম হাসব্যান্ডও তাকে কষ্ট দিচ্ছে, 2nd হাসব্যান্ডও যখন কষ্ট দেন তখন না তার ক্ষোভটা বের হয়ে যায়। তখন না ওই 2nd হাসব্যান্ডও তাকে আর ভালোবাসার চোখে দেখতে পারে না। ১ম ভালোবাসার ঘরটা ভালোবাসার ঘর থাকে। তার ভালোবাসার ঘর, পরবর্তীতে ভালোবাসার ঘর থাকে না। তখন তার জীবন হয় অভিশাপের ঘর। এই মেয়েটা না তখন ২য় স্বামীর ঘরে যেয়ে না পারতেছে সমাজের তাড়নায় বা নিজের সন্তানের তাড়নায় বা নিজের তাড়নায় ওই সংসারটা ভাঙতে। কারণ তখন সমাজের লোকগুলো, তারা বাবা-মা বা আত্মীয়স্বজন, "ও এক সংসার ভাইঙা তোর এক স্বামীতে তোর বছর হয় না। ১০০০ স্বামী তোর লাগে।" এই যে কথাগুলো না,
এর থেকে একটা প্রস্টিটিউট যদি তাকে গালি দেয় না, তখন তার থেকে বেশি কম কষ্ট হবে। কিন্তু ওই সময় যে কষ্টগুলো পায়, যে এই স্বামীটাকেও আমার কষ্ট মনে হচ্ছে বা এই স্বামীর কাছে আমি শান্তি পাচ্ছি না। শান্তি মানে আসলে দৈহিক সুখ না, মানসিক সুখ। এই মেয়েটা বুঝাতে পারে না। দ্যাটস ওয়াই আসলে তার সেকেন্ড জীবন, তার লাইফে মনে হয় নরকে চলে আসছে। তখন সে চিন্তা করে, আল্লাহ, আমার এক শয়তানের হাত থেকে কেন আর এক শয়তানের হাতে নিলাম? এই সমস্যাগুলো মেয়েরা একদম ভোগে। আরেকটা সবথেকে বড় সমস্যা, যে সকল মেয়েরা আসলে স্বাবলম্বী হওয়ার জন্য আসলে ডিভোর্স দেয়, যে না আমার এখন আমি স্বাবলম্বী হব, যে আমি নিজে ইনকাম করব। কিন্তু আসলে না, তারা পারে না। কারণ ডিভোর্সের পর হয় কি, যখন কোনো অফিসের বস জানতে পারে যে সে ডিভোর্সি বা কোনো একটা চাকরি করে, তখন আশেপাশে যে কলিগরা থাকে তারা তাদের দিকে শয়তানের মতো থাকে। প্রথম থেকে ভালো মানুষের রূপ দিতে থাকে, পরবর্তীতে প্রেমের আশ্বাস, হ্যান আশ্বাস, খারাপ অফার, যত অফার দিয়ে তার জীবনটাকে মানে নষ্ট করে দেয়। তখন সে বুঝতে পারে যে আসলে পুরুষ নামে যে হায়নার দল যেগুলো আছে, এগুলো কেমন খারাপ হতে পারে। তখন তার কাছে মনে হয় দুনিয়ার সকল পুরুষ বলতেই খারাপ। পুরুষ বলতেই, পুরুষ নামটাই তার কাছে খারাপ লাগে। আর যেসব মেয়েরা আসলে খারাপ আছে তাদের কথা আলাদা। যারা আসলে পরকীয়া করে বা প্রেম করে পালায়া যায় তাদের কথা আমি বলি। তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখেছি আমার লাইফে, যারা এক স্বামী থাকতে স্বামীর বাসা থেকে পরকীয়া করে পালায়া যায়, তারা আসলে ওই যখন ওই ঘরে থাকে না, ১ম দিন ১ম কয়েকদিন আসলে পরকীয়ার জিনিস তো ১ম পায়। স্বামী ভালো রাখে, আদর রাখে, আপ্যায়ন রাখে, মাথায় তুলে রাখে। দিন শেষে ওই স্বামীরও ওই মেয়েটাকে ভালো লাগে না। ভালো লাগে না কারণ কি জানো? ভালোবাসা না কখনো একরকমের থাকে না। ভালোবাসা কখনো আ আপস অ্যান্ড ডাউন আছে। যখন আপস অ্যান্ড ডাউন বলতে কি, ভালোবাসা একটা লেভেল নাই, সিরিয়াল লেভেল। যেমন আমি, ধরেন আমি আপনাকে ভালোবাসি। এখন ফুল কিনে দিতেছি, প্রতিদিন এটা করতেছি, হ্যাবিচুয়াল হয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে এটা থাকে না, থাকবে না। ভালোবাসা হয়তো কাজের চাপে বা আমার কোনো একটা ব্যবহারে আপনি কষ্ট পেয়ে আপনিও পরিবর্তন হতে থাকবেন, আমিও আপনার কোনো একটা কথায় পরিবর্তন হতে থাকবো। তো এরকম পরকীয়ার যে প্রেমিকগুলো আছে, এরাও দিন শেষে আসলে ১ম তো পরকীয়া করে, তখন তো নিজে খরচ দিতে হয় না, কিছু রাখতে হয় না। পালাই একটা প্রেম করতেছি। অমুকের ওয়াইফরে আমি ভোগ করতেছি। এই যে ক্রেডিটটা পুরুষের মধ্যে একটা থাকে, পুরুষের মধ্যে একটা সুপ্ত ক্রেডিট থাকে। এইটা যখন শেষ হয়ে যায়, তখন পালায়া যে নিয়ে যায়, তখন এই ক্রেডিটটা চলে যায়। বা এই যে তৃপ্তিটা, আত্মতৃপ্তিটা যেটাকে বলা হয়, তৃপ্তিটা যখন চলে যায় যে, না এখন তো আর অমুকের বউ না। তখন মনে হয় আমি একটা ইউজ করা জিনিস ব্যবহার করতেছি। এই যে পরকীয়া প্রেমিকের মধ্যে এটা যখন চলে আসে বা এটা যখন মনে আসে, তখন তার না তার প্রতি আর থাকে না। ওই যে আসক্তিটা থাকে না, ভালোবাসাটা কাজ করে না। তখন তার প্রতি অবহেলা তৈরি হয়। তখন ওই নারীটা, ওই পরকীয়া যে নারী পরকীয়া করে আসছে, তখন তার কাছে এই অবহেলাটা ধরা পড়ে। তখন সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। এটা নিয়ে ঝগড়া করে। ঝগড়া করতে এই প্রেমটাও আর টেকে না, এই পরকীয়াটাও টেকে না। বা এইখানেও সে একদম এমন একটা লাইফে থাকে যে লাইফটা আসলে কাউকে বলতে পারে না। কারণ তখন থেকে সে যে কাউকে বলবে যে, "আমার লাইফটা আসলে অন্ধকার হচ্ছে না, আমি আসলে এই লাইফটা চাই নাই।" তখন সমাজ বলে, "পরকীয়ায় প্রেম করে গেছো, তোমার ভালো, তুমি বুঝছো।" বাবা-মা তখন টোটালি সাপোর্ট দেয় না। এমন একটা পজিশনে পড়ে যায় যে আসলে তার মৃত্যু ছাড়া কোনো গতি থাকে না। পরকীয়া প্রেম কইরা পরকীয়ার স্বামীর সাথে থাইকা এখন পর্যন্ত ভালো রইছে, এই নজির আমি খুব একটা পাই নাই। আমার লাইফে পাই নাই। যারা ভিডিও দেখছেন তারা পাইছেন কিনা আমাকে একটু জানাবেন দয়া করে। আমার লাইফে আমি পাইনি। তো বিষয়টা এরকম একটা পজিশন থাকে। তো প্রেম করেন, পরকীয়া করেন, যাই করেন বুঝে শুনে কইরেন আপনারা। এরপর হচ্ছে, যারা আসলে ডিভোর্স হয়, যে মেয়েগুলো আছে ডিভোর্স হওয়ার পর, তারা আসলে তাদের জীবন শুধুমাত্র এখানেই ক্ষান্ত থাকে না। তাদের জীবনটা একদম নরবর হয়ে যায়। তাদের কাছে মনে হয় নরকের মধ্যে আছি। তাই আমার মনে হয় ডিভোর্স না দিয়ে নিজের জীবনটা সুন্দর করে গড়ুন। চাইলে দেখেন সেলফ ডিপেন্ডেন্ট কেমনে হওয়া যায়। এইজন্য মেয়েদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া প্রয়োজন। ধরেন অনেক মেয়েরা আসলে নিজেরা আ স্বাবলম্বী না হওয়ার কারণে, স্বামী ডিপেন্ডেন্ট হওয়ার কারণে স্বামী অনেক সময় মূল্যায়ন দেয় না। স্বামী তার খেয়াল নেয় না। এই যে নিজেকে মনে হয় যে, আমি আমার স্বামী যদি আজকে আমার খরচ না দেয় আমি কেমনে চলবো? আমার স্বামী যদি আমার দিকে না তাকায় আমি কোথায় যাবো? কোথায় মুখ খুলে তাকাবো? অনেক মেয়েরা আসলে বিয়ের সময়, অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে তার লেখাপড়া চলে যায়, তার জীবন চলে যায়, তার যৌবন চলে যায়, তার সবকিছু চলে যায়। তার কারণে পরবর্তী ডিভোর্স হওয়ার পর সেলফ ডিপেন্ডেন্ট হওয়ারও যে একটা শক্তি, সেই শক্তিটাও তার থাকে না। আমার মতে প্রতিটা মেয়ের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত। সেলফ ডিপেন্ডেন্ট না হলে না, মেয়েদের অত্যাচার এভাবে চলতেই থাকবে। আসলে কিছুই করার থাকবে না। তারা যে আমি নারী, আমি সব পারি, এই স্লোগানটা এখানেই থেমে যাবে। অনেকে আমাকে অনেক কিছু বলবেন, সেলফ ডিপেন্ডেন্ট হলে ভালো না, ইসলামে এটা নাই, হ্যাঁ নাই। ইসলামে কোথাও বলা নাই ভাই। আপনার সেলফ ডিপেন্ডেন্ট শিক্ষা ইসলামে ফরজ। ইসলামী শিক্ষাও যেমন ফরজ, আপনার দ্বীনি শিক্ষাও সুন্নত বলেন, ফরজ বলেন, হারাম তো আর না, তাই না?
তাই শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত প্রতিটা নারীর, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত প্রতিটা বোনের। তাহলে আমার মনে হয় এই যে ডিভোর্সের চাপ থেকেও যেমন মুক্তি পাবে, মানসিক চাপ থেকেও মুক্তি পাবে। সে দিন শেষে যদি তার এরকম একটা সিচুয়েশন আসে, সে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবে। আমি মনে করি কোনো বোনের, কোনো নারীর, কোনো বাংলাদেশে কোনো মেয়ের ডিভোর্স না হোক, সুখে শান্তিতে সংসার করুক। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।